আসসালামু আলাইকুম। আমি তোমাদের কোন বিষয়ে শিক্ষিকা বলছি, ক্লাস নিচ্ছি। তোমরা ইতিমধ্যে কিন্তু বুঝে গেছো। হ্যাঁ, বুঝে বলতে ঠিক চিনে গেছো তোমরা, কারণ ইতিমধ্যে তোমরা প্রতিটা টিচারদের সাথে পরিচিত হয়ে গেছো, সব ক্লাস করছো ঠিক মতো। তা আমরা তোমাদের সাথে খুবই এখন পরিচিত। তারপরে বলছি, আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষিকা খালেদা ম্যাডাম বলছি। তো সবাই আমার প্রিয় ছাত্রীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো যাই হোক, এই কথা প্রতিদিন তোমাদের প্রতি ক্লাসে শুনতে হচ্ছে, হয়তো ভালো লাগছে না এখন আর। তো এখন কথা না বাড়ি আমরা পড়াতে চলে যাই। আমি তোমাদের এর আগে তোমাদের গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দিয়েছি। গৃহ ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী কি বলেছে, রাষ্ট্রবিদরা, সেটাও তোমাদের বলেছি। এবং আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার লক্ষ্য, মূল্যবোধও কিন্তু আগে পড়েছি। লক্ষ্য এবং মান, এগুলো সম্পর্কে একটু তোমাদের ধারণা পড়াবো। আসলে লক্ষ্য বলতে কি, সেটা তোমাদের কিন্তু আমি দ্বিতীয় ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকেরই আমাদের জীবনে একটা লক্ষ্য স্থির করতে হবে, একটা লক্ষ্য থাকতে হবে। যেমন দেখো, তোমাদের আমি একটা উদাহরণ দেই। এখন তোমরা সবাই অনলাইনে ক্লাস করছো, ঠিক আছে সবাই, কিন্তু এই ক্লাস যদি শুনেই তুমি রেখে দাও তাহলে কিন্তু তোমার কোনো কিছু হবে না। তোমাকে একটা লক্ষ্য স্থির করে তুমি মনে মনে ঠিক করো যে না, আমি এই সময় ক্লাসটা শুনছি, আমি এই সময় এই সাবজেক্টটা পড়বো, তারপরে আমি কিছুক্ষণ পর আবার ইংলিশটা নেব। এইভাবে যদি তুমি একটা রুটিন মাফিক পড়ো, তাহলে কিন্তু তোমার কি হচ্ছে, তোমার যে একটা লক্ষ্যটা আগে, যে পরীক্ষা হলে আমি ভালো রেজাল্ট করবো, তুমি কিন্তু অবশ্যই তোমার লক্ষ্য স্থির থাকতে পারবা। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তো পরিবারের মধ্যে সব কাজের মধ্যেও কিন্তু লক্ষ্য স্থির থাকে। লক্ষ্যটা হচ্ছে আসল কথা। যে কোনো কাজের সঠিক বাস্তবায়ন আকাঙ্ক্ষাকেই কিন্তু আমরা লক্ষ্য বলতে পারি। আচ্ছা, এই লক্ষ্য কি? মানুষ যা চায় তাই কিন্তু মানুষ লক্ষ্যের মাধ্যমে স্থির করতে পারে। লক্ষ্য বলতে ভবিষ্যতের আকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতিকে বোঝায়। ছোট বড় আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা লক্ষ্য থাকে। লক্ষ্য না থাকলে আমরা কোনো কিছুতে আগাতে পারবো না। এবং এই লক্ষ্যের পিছু পরিবারের ক্ষেত্রে কিন্তু সব কাজের পরিসমাপ্তি ঘটে কিন্তু লক্ষ্যের মাধ্যমে, এবং যে কাজটা করে তুমি তৃপ্তি পাচ্ছ সেটা মূল্যায়নটা হচ্ছে এই লক্ষ্যের মাধ্যমে। লক্ষ্য সম্বন্ধে রাষ্ট্র অর্থনীতিবিদ এডওয়ার্ড বলেছেন, লক্ষ্য হলো অস্তিত্বের আকাঙ্ক্ষিত অবস্থান। উনি এই কথাটা বলেছেন, ঠিক আছে। বিভিন্ন রাষ্ট্র অর্থনীতিবিদ বিভিন্ন রকম ভাবেই মত প্রকাশ করেছেন, ওনাদের যার যার নিজস্ব মতবাদ। এখন আসো আমরা লক্ষ্যের শ্রেণী বিভাগটা করি। এই লক্ষ্যের শ্রেণী বিভাগটা আবার নিকেল এবং ডর্সি, এই রাষ্ট্র অর্থনীতিবিদ এরা লক্ষ্যটাকে তিনটা ভাগে ভাগ করেছেন, তিন প্রকার। কি কি? একটা হচ্ছে 1 নাম্বার দীর্ঘমেয়াদী লক্ষ্য, 2 নম্বর হচ্ছে স্বল্পমেয়াদী লক্ষ্য, এবং 3 নাম্বার হচ্ছে তাৎক্ষণিক লক্ষ্য। আচ্ছা, আমি খুব সংক্ষেপে, তোমরা বইতে আর ডিটেলস পড়তে পারবা। দীর্ঘমেয়াদী লক্ষ্যটা কি? দীর্ঘমেয়াদী লক্ষ্যটা অনেক সময়ের ব্যাপার। যেমন আমি তোমাদের একটা উদাহরণ মাধ্যমে বুঝা দিচ্ছি। যেমন মনে করো, তোমরা কেউ ইন্টারমিডিয়েট পাস করার পরে একদম একটা, যারা সায়েন্সের তারা মেডিকেলে পড়বে, বা আর্টসের যারা তোমরা তারা অনার্স নিয়ে পড়ছো, তাহলে কি হচ্ছে, সেটা একদম অনেক সময় সাপেক্ষ ব্যাপার, প্রায় 1 থেকে 4 বছরের সময় লাগছে। তাহলে এটা অনেক সময়ের ব্যাপার। আবার মধ্যকালীন সময়টা কি? এটা যেমন তুমি যে এখন কি অল্প সময়ের মধ্যে তুমি এখন কলেজে ভর্তি হয়েছো, তারপর তুমি ইন্টার পরীক্ষা দিবা, এটা অল্প সময়ের মধ্যেই হচ্ছে আমাদের। আর তাৎক্ষণিকটা হচ্ছে হঠাৎ করে তুমি যেমন মনে করো তুমি আজকে কলেজে আসলা, এখন তো যদি আসতে পারতেছো না, তারপর হঠাৎ করে বা তোমার একটা বান্ধবীর তুমি দেখলা ফোন দিলে, তোমার বান্ধবীর বার্থডে, তাহলে ওই মুহূর্তে তুমি স্থির করলা যে তোমার বান্ধবীর বার্থডেতে যাবা তুমি, বা তোমার ওকে কলেজের মধ্যে কিছু তোমরা কয়েকজন মিলে ওকে একটা সেলিব্রেট করলা বা একটা উপহার গিফট করলা। তো এটা তাৎক্ষণিকভাবে ওটা ঠিক করলা। তো এইগুলোই হচ্ছে আমাদের লক্ষ্যের শ্রেণী বিভাগ। এই 3 প্রকার লক্ষ্যটা আমরা বলতে পারি। এই দীর্ঘমেয়াদী লক্ষ্যের পরিবর্তনটাও আসে আবার কিরকম? এই দীর্ঘমেয়াদী লক্ষ্যটা
অনেক রকম হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। কীরকমভাবে? লক্ষ্যের পরিবর্তন প্রত্যেক ক্ষেত্রেই, হয়তো বা পরিবারে কেউ যিনি বয়োজ্যেষ্ঠ আছেন বা যিনি অভিভাবক গার্জেন বাবা মা কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যান, বা অনেক সময় দেখা যাচ্ছে যে বাবা মারা গেলেন, তাহলে তার কি হচ্ছে, সংসারে পড়ার সমস্যা হবে, বা বড় ছেলে সে, তাকে সংসারের দায়িত্ব কিছুটা নিতে হবে, সে চিন্তা করলো, তখন সে মেডিকেলে আর পড়লো না, তখন তার লক্ষ্যটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। সে তখন একটা অনার্স নিয়ে তাড়াতাড়ি পাশ করার জন্য সে অন্য একটা সাবজেক্ট চলে আসলো, তাহলে এই লক্ষ্যটা তার পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? কারণ এত সময় সাপেক্ষ সে পড়তে পারবে না হয়তো বা কোনো এরকমভাবে পরিবারের বিভিন্ন কাজের মাধ্যমে কিন্তু কিছুটা পরিবর্তন আসে। তারপর ধরো মানে কতগুলো লক্ষ্য পরিবারের মধ্যে বিরাজমান থাকে এবং সেটা নিজস্ব প্রত্যেক পরিবারের নিজস্ব কিছু চাহিদার মাধ্যমেই লক্ষ্যটা পরিবর্তন হয়ে যায় এবং এই লক্ষ্যের মাধ্যমেই কিন্তু স্থির করা হয় তাদের আনন্দ, সুখ, বিবেচনা সব কিছুই। হ্যাঁ, তো এইভাবেই আমাদের লক্ষ্যের পরিবর্তনটা পরিবারের মানে অবস্থার উপর ভিত্তি করেই আমাদের কি লক্ষ্যটা স্থির পরিবর্তন হয়ে থাকে। পরিবারের জীবনচক্রে বিভিন্ন স্তরে ক্রমে ক্রমে পরিবর্তন হয় ধাপে ধাপে। তো পরিবারের সদস্যদের মনোভাব, আগ্রহ অনেক সময় নতুন নতুন লক্ষ্যেরও সৃষ্টি হয়। তো এইভাবে পরিবর্তনটা, তাহলে বুঝতে পারছো তোমরা পরিবর্তনটা কিভাবে হলো, আমি যে একটা উদাহরণ দিয়ে বললাম। আচ্ছা, এরপর আসা যাক গৃহ ব্যবস্থাপনার মান। মানটা কি? লক্ষ্য অর্জনের জন্য যা কিছু প্রয়োজন, মূল্যবান বলে মনে করা হয় তাই মান। মান যে কোনো বিষয়ের পরিমাণ এবং গুণগত দিক নির্ধারণ করে। মূল্যবোধ ও লক্ষ্য হতে মানের উৎপত্তি। মানের উৎপত্তিটা কোথায়? মূল্যবোধ এবং লক্ষ্য থেকে মানের উৎপত্তি। লক্ষ্য অর্জনের জন্য যা প্রয়োজন মূল্যবোধ বলে বিবেচিত হয় তাই মান। এক কথা আমরা বলতে পারি মান পরিবারের ব্যক্তির সামর্থ্য নির্দেশ করে। তুলনামূলকভাবে মূল্যবোধ ও লক্ষ্যের চেয়ে মান অধিকতর নিকট এবং বাস্তব, নির্দিষ্ট এবং বাস্তব, খুব কাছাকাছি। আচ্ছা, মান সম্পর্কে গাস্তা অর্থনীতিবিদ কোপার বলেছেন যে আমরা দুভাবে কাজের জন্য মান নির্ধারণ করি। একটি হচ্ছে কি অন্তর্নিহিত এবং অন্যটি হচ্ছে বাহ্যিক। প্রথম কাজের সর্বাধিক পরিতৃপ্তির জন্য এবং দ্বিতীয়টা হচ্ছে কিছু কাজের অবদান রাখার জন্য। এখানে যে কোপার বলছেন দুইটা ভাগে মানকে ভাগ করেছেন ওনার চিন্তাধারায়, সেটা কি একটা হচ্ছে অন্তর্নিহিত এবং অন্যটি হচ্ছে বাহ্যিক। অন্তর্নিহিতটা হচ্ছে কাজের সর্বাধিক পরিতৃপ্তির জন্য, যে কাজটা করলাম সেটা যে একটা পরিতৃপ্তি সেটার জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে কিছু অবদান রাখার জন্য। এইভাবে মান সম্পর্কে বিভিন্ন সমাজ গাস্তা অর্থনীতি বিভিন্ন রকম কথা বলেছে। মানের শ্রেণী বিভাগ, মানের শ্রেণী বিভাগটাকেও কিন্তু আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে। এটা কি কি? স্পষ্ট মান, নমনীয় মান, বাস্তবধর্মী মান, জটিল বা ব্যক্তির আঙ্গিকে মান, পরিস্থিতিগত মান। এগুলো হচ্ছে মানের শ্রেণী বিভাগ। এরপরে মূল্যবোধের ভিত্তিতে মানকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে প্রচলিত মান আর 2 নম্বর হচ্ছে নমনীয় মান। প্রচলিত মানটা কি? প্রচলিত মান নির্দিষ্ট হয় যে সহজে পরিবর্তন করা যায় না। নিয়ম কানুন হতে এই মানের সৃষ্টি, সামাজিক ও ধর্মীয় রীতিনীতির আঙ্গিকে প্রচলিত মান গড়ে ওঠে। নমনীয় মানটা কি? নমনীয় মানটা হচ্ছে নমনীয় মান মানুষকে স্বাধীনভাবে চলা এবং পছন্দ করার সুযোগ দান করে। পারিবারিক জীবনে নিত্য নতুন পরিবর্তনীয় অবস্থা ও পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে নমনীয় মানের প্রয়োজন হয়। যেমন দ্রব্য সামগ্রী ব্যবহারের আঙ্গিকেও মানকে আবার 2 ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, দ্রব্য সামগ্রী কি? যেটা আমরা বাজারে যাচ্ছে কোনো জিনিস কিনছি সেটার উপরে, যেমন কি একটা হচ্ছে পরিমাণগত আর একটা হচ্ছে গুণগত। পরিমাণগতটা কি? যেমন আমরা বাজার থেকে কোনো কিছু ঘনত্ব ওজন মানে কিছু কিনতে গেলে যেমন চালের ওজন কি নিচ্ছি, যে কোনো কিছু মাপের মধ্যে যে ওজনে সের, মণ, ছটা, এগুলো হচ্ছে কি পরিমাণগত, কতটুকু পরিমাণে নিব আমি সেটা। আর গুণগত মানটা কি হচ্ছে? গুণগত মান কোনো কাজের বৈশিষ্ট্যকে মনে করা হয়। যেমন যেমন কোনো একটা কাজ করলা তুমি, সেটা ভালো মন্দ বিচার করাটাই হচ্ছে গুণগত মান।
জীবনে একান্ত প্রয়োজন সম্বন্ধে যা মনে সৃষ্টি হয় সেটাই হচ্ছে তাকে মানসিকভাবে গুণগত মান বলা হয়। আমি চিন্তা করলাম যে আমার এই কাজটা এইভাবে হবে, আমি একটা চিন্তা স্বপ্ন করতেছি, মনে করতেছি, চিন্তা করে একটা সেটা সেই ছবিটা যে চিন্তা করব সেটাই হচ্ছে আমার কি মানসিক বা গুণগত মান। আচ্ছা, এবার আসা যাক, এছাড়াও মানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জীবনযাপনের মান আর একটা হচ্ছে জীবনযাত্রার মান। জীবনযাপনের মানটা কি মানুষ যে সকল সামগ্রীর সেবা ভোগ করে তাকে জীবনযাপনের মান বলে। আর জীবনযাত্রার মানটা কি যে সকল সেবা সামগ্রী অর্জন করে পরিবার পরিতৃপ্তি পায় তাকেই পরিবারের জীবনযাত্রার মান বলে। ঠিক আছে, তো এই দুটো জিনিস বুঝতে পারছো তো? একটা হচ্ছে কি মানে এগুলো আমাদের দেখো এই মানটার মধ্যে কতগুলো ভাগ। প্রথমেই আমরা মানটাকে কি 5টা ভাগে ভাগ করা হয়েছে। কি কি? স্পষ্ট মান, নমনীয় মান, বাস্তবধর্মী মান, জটিল বা আঙ্গিক মান, পরিস্থিতি মান। এরপরে মূল্যবোধের ভিত্তিতে আবার মানটাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রচলিত মান আর একটা হচ্ছে নমনীয় মান। পরবর্তীতে আবার দ্রব্য সামগ্রীর উপর ভিত্তি করে মানটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? পরিমাণগত এবং গুণগত মান। এটা আবার সেটা কিসের উপরে? ওটা দ্রব্য সামগ্রীর উপর ভিত্তি করে। এছাড়াও আরো 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা কি জীবনযাত্রার মান আর একটা হচ্ছে জীবনযাপনের মান। এই দুইটা হচ্ছে মানকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে মানের ভাগগুলো বুঝছো? আমি পরবর্তীতে তোমরা এটা একসাথে একটা ছক আকারে করে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি তোমাদের পরবর্তীতে ছকটা এঁকে দেখাবো, আজকে আঁকতে পারিনি আমি। জাস্ট কিছুই না, মানটাকে প্রথমে কয়টা ভাগে ভাগ করা হয়েছে সেটা, তারপর আবার 5 ভাগে পর আবার মূল্য ভিত্তিতে কয়জন, আবার কয় ভাগে, আবার মানে সেবা সামগ্রিক দ্রব্য ওজনের ভিত্তিতে কয় ভাগে, আবার মানকে আরো 2 ভাগে ভাগ করা হয়েছে। লাস্টে কি কি? একটা হচ্ছে জীবনযাপনে, একটা হচ্ছে জীবনযাত্রা মান। এবার আসো আমরা মূল্যবোধ, লক্ষ্য ও মানের আন্তঃসম্পর্কটা কি। আমরা কিন্তু আগে মূল্যবোধও পড়েছি, এখন আমরা মানটা পড়লাম এবং আমরা লক্ষ্যও পড়েছি। তো এই তিনটার সাথে যে আন্তঃসম্পর্ক সেটা আমরা এখন একটু জানবো। মূল্যবোধ, লক্ষ্য, মান পরস্পর সম্পর্কযুক্ত। মূল্যবোধ, লক্ষ্য ও মান নির্দেশগুলো প্রেষণা উদ্বেগকারী হিসাবে পরিচিত। প্রেষণা আগে বলেছিলাম না যে আমাদের যে কোনো কাজ করার পিছন তাগিদ অনুভব করি আমরা, সেটাই। মূল্যবোধ হতে নির্ধারিত হয় লক্ষ্য ও মান। নানা রকম কাজকর্মের মাধ্যমে মূল্যবোধ প্রকাশ পায়। যে কোনো কাজের সমাপ্তিকেই লক্ষ্য বলে এবং জীবনের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে সম্পদ ব্যবহার গুণগত মান ও পরিমাপককেই মান বলা হয়। পরিমাপককেই মান বলা হয়। তাহলে এখন আসো মান, এটা হচ্ছে আমরা মূল্যবোধ, লক্ষ্য এবং মানের সাথে আন্তঃসম্পর্ক। তো লক্ষ্য নির্ধারণের জন্য একটি গতিশীল সম্পত্তি। লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে লক্ষ্য নির্ধারণের একটি গতিশীল পদ্ধতি। আর লক্ষ্য ও মূল্যবোধ সম্পর্কযুক্ত। তাহলে পরিবারের কাজের পরিসমাপ্তি প্রকাশ পায় কিসের মাধ্যমে? মূল্যবোধ থেকে লক্ষ্যের উৎপত্তি হচ্ছে। এই মূল্যবোধের মাধ্যমে পরিবারের কাজের পরিসমাপ্তি প্রকাশ পায়। মূল্যবোধ থেকে লক্ষ্যের উৎপত্তি, লক্ষ্যের মাধ্যমে মূল্যবোধ বাস্তবায়িত হয়। লক্ষ্যের থেকে মূল্যবোধটা বাস্তবায়িত হচ্ছে। তো এই লক্ষ্য নির্ধারণের মানদণ্ড, পরিস্থিতি, ঘটনা আবার লক্ষ্যের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। ঘুরে ফিরে কিন্তু একই, এই লক্ষ্যটাই আসতেছে। লক্ষ্য, মূল্যবোধ ও মান ভিত্তি করে গড়ে উঠে। যখন মান রক্ষা করা পরিবারের জন্য একান্ত কাম্য, তখন লক্ষ্য সে আঙ্গিকে নির্ধারণ করে। লক্ষ্য মানুষের জীবন দর্শন ও মনোভাবের সাথেও সম্পর্কযুক্ত। মূল্যবোধ থেকে উৎপন্ন হয় লক্ষ্য সিদ্ধি লাভের জন্য মাধ্যম খুঁজে এবং এই মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্য মান কাজ করে। আচ্ছা, লক্ষ্যের পরিবর্তন মান পরিবর্তন হয়, লক্ষ্যের পরিবর্তনে মানের পরিবর্তন হয়। মূল্যবোধ, লক্ষ্য ও মান পরস্পর সম্পর্কযুক্ত। বুঝতে পারছো? তিনটাই কিন্তু একসাথে একটার সাথে একটা রিলেটেড। লক্ষ্য নির্দেশক বাড়ি তৈরি করার লক্ষ্য সুখ, শান্তি, নিরাপত্তা, মূল্যবোধের বহিঃপ্রকাশ। এর সাথে সম্পর্ক রয়েছে পরিবারের মান, উন্নয়ন। সুতরাং এই তিনটি ধারণার মাধ্যমে আমাদের বোঝা গেল যে তিনটা আন্তঃসম্পর্কটা কিরকম, সেটা আমরা এর মাধ্যমে বুঝতে পারলাম। ঠিক আছে?
আচ্ছা, আমি তোমাদের একটা ছোট্ট এর মানে গল্পের মাধ্যমে একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে তিনটার মাধ্যমে কি সম্পর্কটা ক্লিয়ার কিনা। আচ্ছা, একটা পরিবারের পেশনা অর্থাৎ যে পরিবারের সততা ও শিক্ষাকে মূল্যবোধ হিসেবে পোষণ করতে পারে, অর্থাৎ তারা সততা ও শিক্ষায় বিশ্বাসী, তারা অনেক সময় এ দুটিকে গুরুত্বপূর্ণ মূল্যবোধ হিসাবে চিহ্নিত করে। নাও করতে পারে, করতেও পারে, কিন্তু তাদের জীবনযাত্রার প্রণালী কার্যকলাপে তা প্রকাশ পায়। এমনকি সন্তানেরাও তাদের কার্যকলাপ অনুসরণ করে। যে বাবা মা যেভাবে করছেন আগাচ্ছেন, সন্তানরাও কিন্তু সেভাবে দেখে অনুকরণ করছেন। পরিবারের শিক্ষার গুরুত্ব মূল্যায়ন করে ভবিষ্যতের জন্য লক্ষ্য স্থির করতে হবে। পরিবারে বাবা মা সন্তানরা শিক্ষা অর্জনকে কি প্রকার গুরুত্ব দেন এর উপর নির্ভর করে তাদের শিক্ষার মান, যা একই সঙ্গে তাদের লেখাপড়ার ধরনকে প্রভাবিত করে। তারা উচ্চশিক্ষার জন্য পরীক্ষায় ভালো ফলাফলের চেষ্টা করে এবং যার জন্য নিয়মিত পড়াশোনা করে, ভালো বই, ভালো শিক্ষকের কাছে পড়া, অর্থাৎ তাদের যা কিছু আছে তার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মান নির্ধারণ করে। এভাবে পারিবারিক মূল্যবোধ সন্তানের লক্ষ্য স্থিরে অনুপ্রাণিত করে। এ লক্ষ্য কিভাবে অর্জন করা যাবে তার জন্যই কিন্তু সম্পদের ব্যবহার। তাহলে ভালো বই পড়া, নিয়মিত লেখাপড়া করা নির্ধারণ করবে। এগুলো কিন্তু সবকিছুই কিসের উপরে? মূল্যবোধ স্থির, এবং সেটার উপরে সেটার মান নির্ধারণ করার জন্যই তারা এভাবে আগাবে। এবং এই অর্জনের জন্যই তার মানটা নির্ধারণ হচ্ছে। তাহলে এখন দেখা, একটা পরিবারের একটু ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করার জন্য বাবা মা যেভাবে আগাবে, যেভাবে চেষ্টা করে ভালো স্কুলে দিবে, ভালো বই খাতা দিবে, ভালো বই দিবে, ভালো শিক্ষক দিবে, তাহলে সে তার মানটাও ভালো হবে, তাই না? তো এটাই বোঝাচ্ছে যে লক্ষ্য, মান, মূল্যবোধ তিনটাই একসাথে সম্পর্ক, তাই না? যেমন লক্ষ্য, মান এবং মূল্যবোধ যে তিনটে আন্তঃসম্পর্ক, এটার জন্য কি মূল্যবোধটা কি? মূল্যবোধটা হচ্ছে আমাদের জ্ঞান, লক্ষ্যটা হচ্ছে কি আমাকে উচ্চশিক্ষা করতে হবে, উচ্চশিক্ষিত, এবং মানটা কি নিয়মিত আমাকে ভালো পড়াশোনা করতে হবে। তাহলে দেখো, এই তিনটাই কিন্তু তোমাদের সাথে রিলেটেড। তোমার লক্ষ্য থাকতো তুমি ভালো করে, মূল্যবোধটা কি? তোমার জ্ঞান, তুমি ভালো মতো পড়াশোনা, তুমি এরপরে যেটা আসছে তুমি ভালো পড়াশোনা করবা, তোমার জ্ঞান আহরণ করেই তুমি কিন্তু ভালো। তারপরে কি হচ্ছে? তুমি ভালো যে পড়াশোনা করবা সেটার জন্য তোমাকে ভালো বই দিতে হবে। যেমন তোমরা সব ম্যাডামকে জিজ্ঞেস করছো না, ম্যাডাম বই কোনটা ভালো হবে, কোন রাইটারের বই ভালো হবে, কোনটা কিনবো? কেন? তোমরা যাতে আরো ভালোভাবে পড়তে পারো, ভালো রেজাল্ট করতে পারো, তাই না? তো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, মূল্যবোধ, লক্ষ্য এবং মান, এই তিনটার সাথে আমাদের আন্তঃসম্পর্কটা কি সেটাই আমরা এখন জানলাম। তাহলে আমাদের আজকে মোটামুটি আমরা এই এতদিন ক্লাসের মধ্যে আমরা যা পড়েছি, আমি কিন্তু বলছি তোমাদের যে কোনো একটা অধ্যায় শেষ করে আমি ওটার উপর কিছু প্রশ্ন দিব। তা আজকে আমাদের এখানে এইটুকু শেষ হয়েছে। আমি আগামী ক্লাসে তোমাদের এই অধ্যায় থেকে তোমাদের কিছু প্রশ্ন দিব। প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বা, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় সমস্যা হবে না। আমাদের কিন্তু সামনে পরীক্ষা, এখন যা পড়াবো আমরা সেটার উপরেই কিন্তু তোমাদের প্রশ্ন হবে, সেটার থেকে আমরা পরীক্ষা নিব তোমাদের। সেই জন্য তোমরা ভালো করে পড়াশোনা করো। তা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকলেও নেক্সট ক্লাসে তোমাদের এই অধ্যায় নিয়ে আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব, একটু প্রশ্ন দিব, তারপরে পরবর্তীতে আমরা পরের অধ্যায়তে যাব। তো ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই থাকলো। আল্লাহ হাফেজ।